আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এট ফার্স্ট এটা জানাতে হবে। সবাই কি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি? সাউন্ড ইজ ক্লিয়ার অর নট? সাউন্ড ক্লিয়ার, ওকে। অল ক্লিয়ার। সাউন্ড নাই? সাউন্ড থাকবে না কেন? একজন বলছেন সাউন্ড নাই, এবারে দ্রুত দ্রুত কমেন্ট করেন। সাউন্ড আছে কিনা নাই? সবাই বলতে সাউন্ড আছে, একজন বলছে সাউন্ড নেই। একদম শুরু হবে, হ্যাঁ। আমি ক্লাস শুরু করি, তাহলে 10 নম্বর ক্লাস কি হবে না হবে এটা বুঝতে পারবেন। আমি ক্লাস শুরু করি আগে, হ্যাঁ। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, ওকে। আপনারা জানেন কিনা জানি না যে এখন সিদ্ধান্তগুলো খুব ভয়াবহ হচ্ছে, হ্যাঁ। কবির ভাই যদিও প্রেমিক মানুষ, যদিও 24 ঘন্টায় প্রেমের ভিতরে থাকে, কিন্তু প্রেম করে তো কারো সর্বনাশ করা যাবে না। এবং যেই কাজটা সাধারণ মানুষই করে না, আমি যেহেতু আরো সাধারণ, তো সুতরাং আমি একজন সাধারণ মানুষ হিসাবে প্রেম করে কাউকে ক্ষতি করতে পারি না। সুতরাং এই ক্ষেত্রে ডিসিশনগুলো এখন খুবই হার্ড হচ্ছে। এতদিন যারা মনে হচ্ছে যে আপনার শুধুমাত্র ওই লাভলি লাভলি চকলেট চকলেট চেহারাটা দেখছেন, তাদের জন্য একটু কষ্টকর হবে মানতে। বুঝাতে পারলাম? যারা পরীক্ষা অ্যাটেন্ড করেন না, তাদের জন্য অলরেডি খুব সম্ভবত 27 থেকে 28 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে যদি কেউ ফোন করেন অথবা ইনবক্সে মেসেজ দেন, ওকে বাদ দেওয়া হবে। কোনো কারণ পরীক্ষা, আপনি যদি হাসপাতালে থাকেন, এই পরীক্ষা হাসপাতালে বসে পরীক্ষা দেওয়া যায়। এই পরীক্ষা দিতে সর্বোচ্চ 3 মিনিট বা 5 মিনিট লাগে সর্বোচ্চ। কারণ প্রশ্নই করা হয় 10 থেকে 12টা। এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ শো করা হবে না। এই ঘোষণা দেওয়ার পরে আপনাদের পরীক্ষা দিচ্ছে এখন পর্যন্ত 1600 জন। আগামী যেই পরীক্ষাটা নেওয়া হোক না কেন, সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এর ভিতরে কেউ যদি পরীক্ষা না দিতে পারেন, তাহলে গ্রুপ থেকে বাদ দেওয়া হবে। এটা আপনার নিজ দায়িত্বে বাদ দেওয়া হবে। এই বিষয়ে কোনো এক্সকিউজ অ্যালাউ করা হবে না। কারণ আপনার এক্সকিউজ কি? আমি ছোটবেলায় যেগুলো দিছি, আপনি জব পরীক্ষা দিতে এসে আমার মাথা ব্যথা, আমার আম্মার মাথা ব্যথা, আমি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আব্বা হাসপাতালে, অমুক হয়েছে, এগুলো কোনো এক্সকিউজ না। আব্বা হাসপাতালে থাকলে কি, আপনি ডাক্তার? আব্বা হাসপাতালে, আপনি ডাক্তার, আপনি 5 মিনিট পরীক্ষা দেন। সিরিয়াসটুকু থাকতে হবে। আপনার বাবা হাসপাতালে, সেক্ষেত্রে আপনার আমার সিম্প্যাথি থাকবে। বাবাদেরকে সম্মান ভালোবাসা আপনি আমার থেকে খুব বেশি দেন বলে মনে হয় না। আমি চাই আমার থেকে বেশি দেন, কিন্তু আমার মনে হয় না। কিন্তু আমি চাই আপনার কাজটুকু করুন। বোঝাতে পারলাম? এই বিষয়ে কোনো এক্সকিউজ শো করা হবে না, হ্যাঁ। ওকে। আর কথা হচ্ছে, যদি এরকম হয়
যে ক্লাসে উল্লেখযোগ্য সংখ্যক ছেলে মেয়ে উপস্থিত থাকে না এই কারণে, কারণ রেকর্ড ক্লাস করা যায়। যদি রেকর্ড ক্লাসই করা যায় সেক্ষেত্রে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া। আমার কাছে হিউজ 5টা 7টা ব্যাচের রেকর্ড ক্লাস আছে, একই টপিকের ক্লাস আছে, বোঝাতে পারলাম? তাহলে রেকর্ড ক্লাস দিয়ে দিব। এই বিষয়গুলো নিয়ে এই প্রত্যেকটা বিষয় করা হচ্ছে আপনার ভালোর জন্য। আপনি যদি বদনাম না ছড়ান, আপনার কাছ থেকে 1000 টাকা বা 1350 টাকা নিব আমি, আবার বদনামও ছড়াবো, একটা কোর্সের পরিবর্তে 3টা কোর্স দিব, আবার বদনামও কামাবো, দুইটা কি একসাথে হয়? দুইটা একসাথে হয় না শোনা। সুতরাং এই ক্ষেত্রে একটু আমাকে হার্ড হইতে হয়েছে। এই কারণে আমাদের নেক্সট কোনো পরীক্ষা, কোনো এক্সাম, কোনো ক্লাসে যদি আমার স্যাটিসফ্যাক্টরি পার্টিসিপেশন না থাকে, সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারবো। এই ক্ষেত্রে কেউ কোনো কোয়েশ্চেন করতে পারবে না। আহামরি যদি কারো কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই কনসিডারেবল। তার মানে 2400 ছেলে মেয়ের ভিতরে 800 ছেলে মেয়ের আহামরি সমস্যা না, এটা আমি বুঝি। কেমন? আপনি যে বয়স পার করতেছেন ওটা আমি পার করে আসছি অনেকের জন্য, আবার অনেকের জন্য আমার থেকে হয়তো আমার সমবয়সী অনেকে আছেন হয়তোবা, আমি তাদের কথা বলছি না। আচ্ছা, এর পরবর্তীতে আজকের কথা হচ্ছে যে 10 নাম্বারের লেকচার শিট কি শেষ হয়েছে? হ্যাঁ, 10 নাম্বারের লেকচার শিট আমাদের সেম ওয়ার্ড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই জায়গাটার একটু অংশ বাকি আছে, যেটা আমরা সলভ ক্লাসে শেষ করা দিব। এবং এখনকার পর থেকে প্রত্যেক শুক্রবার রাতে যে ক্লাসটা হবে এটা হবে সলভ ক্লাস। কারণ আমাদের রাইট ফর্মস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই দুইটা লেকচার শিটের খুব সম্ভবত সলভ ক্লাস বাকি হয়ে গেছে, এবং সেম ওয়ার্ড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সুতরাং 3টা লেকচার শিটের সলভ ক্লাস আমাদের বাকি পড়ে গেছে। সুতরাং সামনে থেকে যে শুক্রবারে আসুক না কেন, আমাদের শুক্রবারে সলভ ক্লাস হবে, এবং এটা ওই সলভ ক্লাসে 10 নাম্বার লেকচার শিটটা কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই কারণে আমাদের আজকে 11 নাম্বার লেকচার শিট, আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার লেকচার শিট। প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা নবম গ্রেডের পরীক্ষা দেন, প্রাইমারিতেও আসে, এতটা সহজ করে পড়াবো যেন আপনার বুঝতে কষ্ট না হয়। আমি বিশ্বাস করি যে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখলে আপনার খারাপ লাগবে না, বরং আপনার শিখতে আগ্রহী হবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? আমরা এই লেকচার শিটটাকে 2টা ভাগে ভাগ করছি। আমরা এই লেকচার শিটটাকে আইডেন্টিফিকেশন ফ্রেজ একটা অংশ আর আইডেন্টিফিকেশন ক্লজ, আমরা এই লেকচার শিটটাকে 2টা অংশে ভাগ করেছি। আজকে আমি শুধুমাত্র আইডেন্টিফিকেশন ফ্রেজ নিয়ে কথা বলবো। তার মানে খাতার শিরোনাম হবে আজকে আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আইডেন্টিফাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা বা চিহ্নিত করা, মনে রাখতে হবে। আইডেন্টিফাই শব্দের অর্থ কি বলেন তো? কোনো কিছু নির্ধারণ করা অথবা চিহ্নিত করা। আর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ মানে হচ্ছে ফ্রেজকে নির্ধারণ করা অথবা ফ্রেজকে চিহ্নিত করা। আমরা প্রথমেই কথা বলবো এই ফ্রেজ কি। খাতায় লিখবেন ফ্রেজটা কি, খাতায় লিখবেন ফ্রেজ। ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি, ব্র্যাকেটে লিখবেন আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি। এখন কতগুলো শব্দের সমষ্টি কি, আমি এই প্রত্যেকটা লাইনের উপরে আমি আবার এক্সাম্পল দিব। ফ্রেজ হলো প্রথমে কি বলুন তো? কতগুলো শব্দের সমষ্টি। আমরা প্রত্যেকটা লাইনের উপরে আমি আবার এক্সাম্পল দিব। ওকে, আচ্ছা, প্রথম লাইন হচ্ছে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি। এরপর ইংরেজি বলছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, যা একটি, যা বলতে কি বলেন তো? এই যে কতগুলো শব্দের সমষ্টি এগুলা, যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। স্পিচ হিসাবে কাজ করবে।
পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। আমি বলেছি ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি এস গ্রুপ অফ ওয়ার্ডস যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আমরা পয়েন্ট পয়েন্ট আকারে একদম স্তরে স্তরে সাজাই দিব যেন আপনার ব্রেইনে বা মাথায় থাকে বিষয়গুলো। 2 নাম্বার পয়েন্ট লিখবো। তার মানে 1 নাম্বার পয়েন্ট ফ্রেজ কতগুলো শব্দের সমষ্টি এক গ্রুপ অফ ওয়ার্ডস যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা লিখবো আমরা এখানে। 2 নাম্বার পয়েন্টটা এখানে লিখবো। ফ্রেজ এ সাবজেক্ট ও ফাইনিট ভার্ব। ফ্রেজ এ সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না, তবে সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকতে পারে। নন ফাইনিট ভার্ব থাকতে পারে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। কি বলছি? ফ্রেজে সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। ফ্রেজে সাধারণত কি থাকে না? সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। এখন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট ভার্বগুলোকে বাদ দিয়ে যা থাকে সবগুলো কি ফাইনিট ভার্ব থাকে না, তবে সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকে। কেমন হয়ে গেল না? খুব মনোযোগ দিয়ে দেখেন, কেমন হয়ে গেল না? এটার উপর আমি এক্সাম্পল দিব, শুধু জাস্ট যেটা লিখছি এটা লিখে রাখেন। ফ্রেজ এ সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না, প্রথমে আমি বলছি সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। আবার তবে সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকে। নন ফাইনিট ভার্ব কোনটা বলেন তো? নন ফাইনিট ভার্ব হচ্ছে আই, জি, পি। আই তে ইনফিনিটিভ, জিতে জেরান্ড, পিতে পার্টিসিপল। এই 3টা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই 3টা ছাড়া বাকির পৃথিবীর সকল ভার্বই হচ্ছে ফাইনিট ভার্ব। এই 3টা ছাড়া পৃথিবীর সকল ভার্বই কি বলেন তো? ফাইনিট ভার্ব। আচ্ছা, তো এইখানে একটু 2টা জিনিস মিল দেখেন কি আছে? সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আবার বলছি তবে সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকতে পারে। তার মানে ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে কিন্তু ফাইনিট ভার্ব থাকবে না। এই কথাটাকে একটা নোট আকারে লিখবেন, 3 নাম্বার নোট আকারে। 3 নাম্বার নোট আকারে লিখবেন, 3 নাম্বার স্টার চিহ্ন। অর্থাৎ ফ্রেজে সাবজেক্ট থাকতেও পারে কিন্তু কখনোই ফাইনিট ভার্ব থাকবে না। ফাইনিট ভার্ব থাকবে না। অর্থাৎ ফ্রেজে সাবজেক্ট থাকতে পারে কিন্তু কখনোই ফাইনিট ভার্ব থাকতে পারে না। আমরা এই ফ্রেজ সম্পর্কে 3টা তথ্য মাথায় রাখবো। ফ্রেজ সম্পর্কে কয়টা তথ্য মাথায় রাখবো বলেন তো? 3টা তথ্য মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ কিরকম, এটার এবার আমি এক্সাম্পল দিব। কতগুলো শব্দ আমি লিখলাম, যেমন এ ভেরি নাইস, GIRL গার্ল, ইজ কামিং হেয়ার। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে ভার্ব কোনটা বলেন তো? ইজ, তাই না? এটা বাদ দেন, ভার্ব হচ্ছে ইজ। এদিক তাকান, এ ভেরি নাইস গার্ল কয়টা আছে বলেন তো? 1টা 2টা 3টা 4টা শব্দ আছে এখানে। আমরা বলেছি সেন্টেন্সে যখন আর্টিকেল বসে তখন সেটা আর আর্টিকেল থাকে না, ওটা পার্টস অফ স্পিচ হয়ে যায়, অ্যাজেডিভ হিসেবে কাজ করে ট্রেডিশনাল গ্রামার অনুসারে অথবা আর ডিটারমিনার হিসেবে কাজ করে মডার্ন গ্রামার অনুসারে। আচ্ছা দেখেন, আ ভেরি নাইস গার্ল, এই যেখান থেকে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের ভিতরে কোনো সাবজেক্ট আছে না? সাবজেক্ট নেই। 4টা ওয়ার্ডের ভিতরে কোনো ফাইনিট ভার্ব আছে না? ফাইনিট ভার্ব। সুতরাং এই সবটুকু হচ্ছে কি বলেন তো? ফ্রেজ। এই সবটুকু কি বলেন তো? ফ্রেজ। তার মানে 1 নাম্বার কথাটা আমরা বুঝে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে 1 নাম্বার কথা এতটুকু অংশ বুঝলাম, ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, এতটুকু না বুঝলাম। কিন্তু ভাইয়া আপনি যে বলেন সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে, এটা কি করে হলো? খুব ভালো করে দেখেন, এই সেন্টেন্সের ভার্ব কে বলেন তো? ইজ। ভার্ব কে বলেন তো? ইজ। ভার্বের সাবজেক্ট
প্রয়োজন। সাবজেক্ট হিসাবে কি বসে বলেন তো? নাউন অথবা প্রোনাউন বসে। আমাদের এইখানে কারো চেহারা কি প্রোনাউনের মতো? না। এই যে দেখেন ভার্বের সাবজেক্ট হিসাবে এই চারটা ওয়ার্ড মিলে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে অথবা প্রোনাউন বসে। যেহেতু এখানে প্রোনাউন কারো চেহারা নয়, তার মানে এগুলো নাউন। এই চারটা ওয়ার্ড মিলে আমাদের একটা নাউনের কাজ করছে। ওই যে সেন্টেন্সটা লিখে দিছি যে সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। প্রথম আমি দেখালাম ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, এই চারটা ওয়ার্ড নিলাম। সেকেন্ড কথা কি লেখা ছিল যে যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি বলেন তো? ইজ। আর এই চারটা ওয়ার্ড মিলে একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ নাউনের কাজ করছে। কেন? কারণ ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। কেন? ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। এক নাম্বার পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম কিনা? ইয়েস অর নট? আচ্ছা, দুই নাম্বার পয়েন্টে কি লিখছিলাম? ফ্রেজে সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকতে পারে না। ফ্রেজে সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকতে পারে না, তবে সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকতে পারে। এই পয়েন্টের উপরে আমি একটা এক্সাম্পল দেব। সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকতে পারে না, থাকতে পারে না। আমি লিখলাম দা ক্লাস বিং ওভার, আই ডট 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 কিছু একটা লিখলাম। ক্লাস শেষ হওয়ার পরে এটা আপনাকে স্বাধীনতা দিলাম। আপনি ক্লাস শেষ হওয়ার পরে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে পারেন, অথবা আপনি আপনার বউয়ের সাথে মিট করতে পারেন, অথবা বিড়ি খেতে পারেন, যা খুশি তা করতে পারেন। আমার ওই জায়গায় আমি হাত দিলাম না, এটা আপনার হাতে রেখে দিলাম। দুই নাম্বার পয়েন্ট কি ছিল? দুই নাম্বার পয়েন্ট ছিল ফ্রেজে সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকতে পারে না। তার মানে সাবজেক্ট ফ্রেজ থাকার মূল কথা হচ্ছে ফাইনিট ভার্ব থাকতে হবে না, ফাইনিট ভার্ব থাকা যাবে না। এদিক তাকান তো, এই অংশটুকু দেখেন, কমা এর পূর্বে অংশটা কেন? দা ক্লাস, দা ক্লাসটা কি সাবজেক্ট না? বিং ওভার, দা ক্লাস সাব বিং ওভার। দেখেন কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ওয়ার্ড আছে আমাদের। একটা, দুইটা, তিন, চারটা ওয়ার্ড আছে। চারটা ওয়ার্ডে কোথাও কি ফাইনিট ভার্ব আছে? চারটা ওয়ার্ডে কোথাও কি ফাইনিট ভার্ব আছে? না। এই চারটা ওয়ার্ডে কোথাও ফাইনিট ভার্ব না। এখন অনেকে আবার প্রশ্ন, ভাই হোয়াট ইজ ফাইনিট ভার্ব? এটা যদি না জানেন তাহলে আপনাকে সেই ভার্বের বেসিক ক্লাস দেখতে হবে। এখন থেকে 11 নাম্বার লেকচার শিট থেকে 24 নাম্বার বা 25 নাম্বার গ্রামারের যতগুলো লেকচার শিট আছে, এইগুলা বোঝার জন্য 1 থেকে 10 নাম্বার লেকচার শিট না বুঝলে আপনি বাকিগুলো বুঝবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আমাকে বোঝাতে পারলাম? আমি লেকচারগুলো ঠিক ওইভাবেই ডেকোরেট করার চেষ্টা করছি। কারণ অনেকেই দেখা যায় প্রথম দিক দিয়ে ভর্তি হয়, তারপর আবার কিছুদিন পরে ভর্তি হয়, যেন কারো ইন্টারাপ্ট না করে। আমি তো 3 নাম্বার লেকচার শিটে আপনার দিতে পারতাম যে আপনার ফ্রেজ এন্ড ক্লজ। বিষয়টা এরকম না। ক্লিয়ার? দেখেন দা ক্লাস বিং ওভার, ক্লাস শেষ হওয়ার পরে এই যে এইবার কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে। বিং কিন্তু আমাদের ভার্বের শেষ আইএনজি। আমরা বলেছিলাম যে শুধু ভার্বের শেষ আইএনজি যদি একা থাকে তখন সেটা নন ফাইনিট ভার্ব। এখানে বিং নন ফাইনিট ভার্ব, আর ওভারটা হচ্ছে আরেকটা শব্দ। তার মানে 2 নাম্বার পয়েন্ট যেটা বলেছি আমি, সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে না। তার মানে অর্থাৎ সাবজেক্ট ও নন ফাইনিট ভার্ব থাকবে। এই যে দেখেন, এই যে সাবজেক্ট আছে, নন ফাইনিট ভার্ব আছে, ফাইনিট ভার্ব নেই। সর্বশেষ যে কথাটা বলছিলাম, অর্থাৎ ফ্রেজে সাবজেক্ট থাকলেও থাকতে পারে, ফ্রেজে সাবজেক্ট থাকলেও থাকতে পারে, মাগার নন ফাইনিট ভার্ব জীবনে কোনোদিন থাকবে না। এই যে 3 নাম্বার পয়েন্টের প্রমাণ হচ্ছে এই যে সাবজেক্ট আছে, নন ফাইনিট ভার্ব নাই, অর্থাৎ এই টোটাল অংশটা হচ্ছে একটা ফ্রেজ। 3টা পয়েন্ট বলেছি এবং 3টা পয়েন্টের প্রেক্ষিতে আমি এক্সাম্পল দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে ফ্রেজ জিনিসটা কি। আমি আশা করে বোঝাতে পারলাম। এবার চলেন আমরা ফ্রেজ থেকে কিরকম প্রশ্ন হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তার আগে আমরা বেসিক নিয়ে একটু কথা বলি। এখন পর্যন্ত যেরকম প্রশ্ন আপনার বেসিক থেকে হয়েছে, নোট এই পর্যন্ত রাখেন। এই পর্যন্ত রাখার পরে আমি আবার আলোচনা করব। এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু ধরনের শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস that does not, a group of words that does not make a complete sense and does not contain a finite verb। আর কিছু দরকার নাই, does not contain a finite verb। কতিপয় শব্দ যেটা কমপ্লিট সেন্স প্রকাশ করে না এবং does not contain finite verb, ফাইনিট ভার্ব থাকে না। ফাইনিট ভার্ব বিহীন জীবনটাই হচ্ছে, মানে ফাইনিট ভার্ব বিহীন কোনো কিছুটাই হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, তার মানে ওটা কি সেন্টেন্স বলা যাবে না? ফাইনিট ভার্ব সেন্টেন্স হওয়ার জন্য একটা ফাইনিট ভার্ব লাগে। এটার নাম কি বলেন তো? ফ্রেজ। ইডিয়ম হচ্ছে অন্য জিনিস। ইডিয়মের ওই যে আপনারা যেমন মুখস্থ করেন ব্রিং টু পাস, ইডিয়মের অর্থ দেখতে একরকম, অর্থ হবে অন্যরকম, ওটা হচ্ছে ইডিয়ম। আর ক্লোজ না, ক্লোজ থাকতে গেলে আমরা কি হয় এটা আগামী ক্লাসে আলোচনা করতে হবে। ক্লোজ এবং ফ্রেজের ভিতরে মূল পার্থক্য কোন জায়গায় জানেন? ক্লোজে ফ্রেজ মানে ক্লোজে ফাইনিট ভার্ব থাকবে, ফ্রেজে ফাইনিট ভার্ব থাকবে না। এটা হচ্ছে মূল আলোচনা বিষয়। এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কোশ্চেনে পেয়ে গেলাম আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। 2 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ফ্রেজ? হোয়াট ইজ ফ্রেজ বলা হচ্ছে হোয়াট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। মানলাম এতটুকু,
টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া। আমি যখন কথা বলেছি তখন বারবার বলছি কি কিছু শব্দ সমষ্টি যেটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, আমি কি এটা ফ্রেজ বলছি? না। তার মানে এটা হবে? এটা হবে না। 2 নাম্বার, নাউন এন্ড ভার্ব আর কম্বাইন্ড টুগেদার টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া। ফ্রেজকে আমি এটা বলছি নাউন এবং ভার্ব একসাথে মিলে কোনো নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে না, এটা হয় না, বাদ দিন। 3 নাম্বার, নাউন্স এন্ড অ্যাডজেক্টিভ আর কম্বাইন্ড, একই কথা। এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, প্রাসঙ্গিক কিছু শব্দ ইউজড অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হিসাবে বা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ডি নাম্বার। পরবর্তীতে আমরা যাই, এটা আপনারা করবেন, একটু করে ফেলেন তো শোনা না। 3 নাম্বার, ওয়ান ফাইন মর্নিং ইজ এন ইডিয়ম, এ ফ্রেজ, এ ক্লজ, এ সেন্টেন্স। দ্রুত করেন, ফ্রেজ দেখে আনসার করে ফেলেন না, সবকিছু দেখে বুঝে করেন। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 না, কোয়েশ্চেন নাম্বার 3। নাম্বার উল্লেখ করিয়েন, কোয়েশ্চেন নাম্বার 3। সবাই ওকে, দেখার চেষ্টা করি কি বলছে। 3 নাম্বার, ওয়ান, একটা প্রোনাউন, ফাইন, অ্যাডজেক্টিভ, মর্নিং নাউন। দেখেন এখানে কোনো কি নেই বলেন তো? আমাদের ফাইনিট ভার্ব নেই। কি নেই ভাই? ফাইনিট ভার্ব নেই। ফাইনিট ভার্ব না থাকলে সেটা কতগুলো শব্দ, সেটা সেক্ষেত্রে কি বলা হবে? ওটাকে বলেন তো? ফ্রেজ বলা হবে। ওকে, এতটুকু মনে হয় বোঝানো গেল, এতটুকু বোঝানো গেল, এতটুকু মনে হয় বোঝানো গেল। 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনটা সলভ করে আমরা একটা লাইন লিখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন লিখবো। 9 নাম্বার কোশ্চেনটা সলভ করে একটা গুরুত্বপূর্ণ লাইন লিখবো। এ চার্মিং গার্ল, এ চার্মিং গার্ল, মায়াবিনী তরুণী, আহা মায়াবিনী। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কখনো কখনো হয়ে থাকে যে কোনগুলা কোন ফ্রেজ হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে এটা ফ্রেজ কিনা, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। তিনটা ওয়ার্ড আছে, আমাদের কোনো ফাইনিট ভার্ব নেই। তিনটা ওয়ার্ড আছে, আমাদের কোনো কি নেই, ফাইনিট ভার্ব নেই। তাহলে আমার ফাইনিট ভার্ববিহীন কতগুলো ওয়ার্ডের সমষ্টিটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। আচ্ছা, এখন মনে রাখতে হবে, যদি যদি নাউন ফ্রেজ গঠন করার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না। ছেলেমেয়েরা এমনিতেই অনেক বেশি পেরার ভিতরে থাকে, এই জন্য আমি স্ট্রাকচারটা দেইনি। আমি বলেছি কি নাউন ফ্রেজ কোনটা, কতগুলা শব্দ, শব্দ শেষে নাউন থাকবে। তার মানে নাউন ফ্রেজের শেষে কি থাকবে? নাউন থাকবে। যেহেতু দেখেন এ চার্মিং গার্ল, গার্ল শব্দটা কি বলেন তো? নাউন। এ চার্মিং গার্ল, গার্ল শব্দটা মানে কি? নাউন। নাউন ফ্রেজের শেষে সাধারণত কি থাকবে? নাউন থাকবে। এই কারণে আমাদের এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের শেষে সাধারণত কি থাকবে? নাউন থাকবে। ওকে, চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। পরীক্ষায় কিরকম প্রশ্ন হয় লেখেন, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়, কয়টা এক্সাম্পল লিখবেন? যেমন হি number example is he likes walking in the morning. আচ্ছা, এরপর লেখেন বি নাম্বার এক্সাম্পল লিখবেন। The boy walking
in the morning is my friend. খুব মজার তথ্য দেখবেন, চমকায় যাওয়ার মতো। এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং এখানে আমি লিখছি, আবার ওয়াকিং ইন দ্য মর্নিং এখানেও একই এক্সাম্পল আমি লিখছি, একই এক্সাম্পল আমি লিখছি। আচ্ছা, এরপরে সি নাম্বার লিখবেন, রহিম stood in front of me। এখানে ইন ফ্রন্ট শব্দটা দাগ দেবেন, আবার নিচে আর একটা এক্সাম্পল লিখবেন, রহিম stood in front of me। এখানে ইন থেকে শুরু করে মি পর্যন্ত থাকবে। এই চারটা এক্সাম্পল লেখেন, আপনার পরীক্ষায় প্রশ্নপত্রে ঠিক এইভাবে পরীক্ষায় দেখতে পাবেন, পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারবেন। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় এরকম একটা সেন্টেন্স দেয়া থাকে এবং সেন্টেন্সের নিচে কিছু অংশ আন্ডারলাইন করে জানতে চাওয়া হয় এটা আসলে কোন ধরনের ফ্রেজ, এটা আসলে কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, নাকি অন্য অন্য কোন ফ্রেজ, এটা জানতে চাওয়া হয়। পরীক্ষায় এই স্ট্রাকচারে প্রশ্ন হয়, পরীক্ষায় ঠিক এই স্ট্রাকচারে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে খুব মনোযোগ, চারটা এক্সাম্পল লেখেন। হি লাইকস ওয়াকিং ইন দ্য মর্নিং, হি লাইকস ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটতে সে পছন্দ করে। আবার দা বয় ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ মাই ফ্রেন্ড, সকালে যে ছেলেটি হাঁটছিল সে হচ্ছে আমার, যে ছেলেটি হাঁটে সে হচ্ছে আমার ফ্রেন্ড, বা সকালে যে ছেলেটা হাঁটে সেই হচ্ছে আমার ফ্রেন্ড। এইখানে এই ওয়াকিং ইন দ্য মর্নিং, এইখানে ওয়াকিং ইন দ্য মর্নিং একই সেন্টেন্স লেখার পরেও এটা একটা ফ্রেজ, এটা আলাদা একটা ফ্রেজ। সি নাম্বার দেখেন, রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি, রহিম আমার সামনে দাঁড়ালো। এই যে ইন ফ্রন্ট অফ মি এটা একটা ফ্রেজ, আবার ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত এসে এটা আলাদা ফ্রেজ। এতে আমরা বুঝলাম যে একই জিনিস লিখে যখন আমি ভিন্ন ভিন্ন ফ্রেজ বানাইতে পারছি, তার মানে ফ্রেজ মুখস্থ করে লাভ নাই, ফ্রেজ আমাকে বুঝতে হবে। যদি না বুঝি তার কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। রহিম লাইকস, সাবজেক্ট ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমাদের কি বলেন তো, নাউন ফ্রেজ। এটা আপনার বোঝার দরকার না, আমি পরে বুঝাবো। এই অংশটা কি বলেন তো, এক নাম্বার এটা কি, নাউন ফ্রেজ, এক নাম্বার এটা কি, নাউন ফ্রেজ। তো দুই নাম্বার ওয়াকিং ইন দ্য মর্নিং এটা কি বলেন তো, নাউনের পরে বসে, এটা কি বলেন তো, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, তিন নাম্বার হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এই যে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, লিখবেন প্রেপোজিশন ফ্রেজ। চার নাম্বার ইন ফ্রন্ট অফ মি এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, মাথা ঘুরতেছে না, অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে আমি সেন্টেন্স লিখছি চারটা, একই সেন্টেন্স লিখছি, এরপরেও এক এক সেন্টেন্সটা এক একটা ফ্রেজ হয়ে গেছে। এই চারটা এক্সাম্পল ঠিক এইভাবে লেখার পরে নিচে লিখবেন, অর্থাৎ ফ্রেজ মুখস্থ করা যাবে না, অবশ্যই বুঝতে হবে। ফ্রেজ মুখস্থ করা যাবে না, অবশ্যই ফ্রেজ বুঝতে হবে। এটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এই সেগমেন্টটা লেখা শেষ হলে চারটা লিখবেন, প্রথমটা নাউন ফ্রেজ, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তিন নাম্বারটা অ্যাডভার্ব প্রিপোজিশন ফ্রেজ, আর চার নাম্বারটা হচ্ছে আমাদের কি বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অংশটুকু আমাদের লিখতে হবে। লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো, লেখা শেষ হলে আমরা একটু ডান লিখে দেব। লেখা শেষ হলে আমরা ডাউন লিখে দেব। আমরা ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রেজ থেকে আসলে আমাদের কিরকম প্রশ্ন হয়ে থাকে। ফ্রেজ কত প্রকার আছে আমরা যদি একটু বলার চেষ্টা করি। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, তারপর হচ্ছে আপনার ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, তারপর হচ্ছে কনজাংশন ফ্রেজ, অর্থাৎ টোটাল 8 প্রকার ফ্রেজ আছে। কত প্রকার ফ্রেজ আছে? 8 প্রকার ফ্রেজ আছে। আমরা
আমাদের পরীক্ষায় সাধারণত 4টা ফ্রেজ থেকে আলোচনা প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই 4টা থেকেই মূলত ফ্রেজ আনসার হয়ে থাকে, তার মানে কোশ্চেন হয়ে থাকে। এই 4টা থেকেই মূলত কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা 1 নাম্বার লিখবো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এটা লিখে একটা এখন যে লাইনটা লিখবো, এই লাইনটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার নাউন ফ্রেজ শিখতে সময় লাগবে জাস্ট 1 মিনিট। নাউন ফ্রেজ আপনার কাছে এত কঠিন মনে হয়েছে না? আমি বলছি না, ফ্রেজ ক্লজ আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় না? 2টা ক্লাস বা 3টা ক্লাস নেওয়ার পরে ফ্রেজ এবং ক্লজ সব থেকে সহজ না লাগলে আপনি আমাকে ফোন দিন যে ভাই আপনি বলছিলেন সহজ লাগবে, মানে তো সহজ তো আমার কাছে লাগে নাই। তখন আমি কারণটা জানার চেষ্টা করবো যে কেন লাগে নাই, আমার কোথায় ল্যাকিংস আছে। জাস্ট এতটুকু বলি, নাউন ফ্রেজ যখন আমরা পড়বো প্রথমেই ঘটনা দেখেন, আমরা ফ্রেজ সম্পর্কে জেনে ফেলছি কতগুলা ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনাল ভার্ব থাকবে, জেনে গেলাম। আমরা কি নাউন অধ্যায়ে নাউন পড়িনি শোনা? আমরা কি নাউন অধ্যায়ে নাউন পড়িনি? তা নাউন ফ্রেজ কোথায় বসবে? যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, ঝামেলা শেষ। যেখানে নাউন ফ্রেজ বসতে পারে ঠিক সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, এতটুকু যদি আপনি বুঝে থাকেন তার নাউন ফ্রেজ খতম। যেখানে নাউন ফ্রেজ বসতে পারে ঠিক সেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, জাস্ট এই লাইনটা লিখবেন। আচ্ছা, স্টার দিয়ে লিখবেন যেখানে 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 নাউন বসবে, যেখানে যেখানে নাউন বসবে ঠিক সেখানে সেখানে, ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে। 1 মিনিটে শেষ। ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে। তো নাউন ফ্রেজ কোথায় কোথায় বসতে পারে? যেখানে যেখানে নাউন বসবে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে। এটা দিলে তো আর সবকিছু হয়ে যায় না, তারপর আমাদের কিছু বেসিক আলোচনা আছে না? আচ্ছা, আমরা ওটা দেখার চেষ্টা করবো। যেখানে যেখানে নাউন বসতে পারে, যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। আশা করি লেখা হলো। তাহলে এইবার আমরা লিখবো যে নাউন জানি কোথায় কোথায় বসতে পারে, এটা আমরা একটু লেখার চেষ্টা করবো। 1 নাম্বার, ভার্বের সাবজেক্ট হিসাবে আপনি উপরে শিরোনাম দিবেন যে নাউন ফ্রেজ যেখানে বসতে পারে, অর্থাৎ পজিশন অফ নাউন ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসেবে। এখন ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ কেন বসবে? কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে। 2 নাম্বার, ট্রানজিটিভ, TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কেন নাউন ফ্রেজ বসবে? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। মনে আছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে বলছিলাম যেই সকল ভার্বের অবজেক্ট থাকে সেই সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, যে সকল ভার্বের অবজেক্ট থাকে না ওই সকল ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো অবজেক্ট হিসাবে কি বসতে পারে? নাউন বসতে পারে, এই কারণে অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজও বসতে পারে। 3 নাম্বার লিখবেন, প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এর পরে 4 নাম্বার লিখবেন পসেসিভ, এর পরে 5 নাম্বার লিখবেন আর্টিকেল এর পরে। আর পরে এই 3টাকে আমরা লিখতে পারতাম ডিটারমিনারের পরে। আরো অনেক ডিটারমিনার আছে। তার মানে নাউন ফ্রেজ কোথায় বসবে বলেন তো? প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এর পরে। এই 3টাকে না, এটা এই 2টাকে। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে প্রেপোজিশনের পরে যদি ফ্রেজ থাকে তাহলে সেটা কি হবে? নাউন ফ্রেজ হবে। পসেসিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে পসেসিভ এর পরে একটা মাত্র যদি কতগুলো ওয়ার্ড থাকে যেখানে কোনো ফাইনাল ভার্ব নেই কি হবে? নাউন ফ্রেজ হবে।
আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তা আর্টিকেলের পরে কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, সেটা কি হবে? নাউন ফ্রেজ হবে। ঝামেলা শেষ। নাউন ফ্রেজ হবে। এতটুকু বুঝতে পারছেন? লিখতে পারছেন কিনা? তার মানে আমরা এই 5টা জায়গায় মূলত পাবো। আরো আছে, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে নাউন ফ্রেজ। হ্যাঁ, আরেকটা আছে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। আর 6 নাম্বার লিখবেন, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, এই 6টা হলে হবে। তার মানে 1 নাম্বার আমরা শিখবো ভার্বের সাবজেক্টের, অর্থাৎ সাবজেক্টের পজিশনে যদি কতগুলো ওয়ার্ড থাকে যার ফাইনিট ভার্ব নেই, ওটা নাউন ফ্রেজ। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পজিশনে যদি কতগুলো ওয়ার্ড থাকে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই, ওটা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে যদি কতগুলো ওয়ার্ড থাকে যেখানে ফাইনিট ভার্ব নেই, ওটা নাউন ফ্রেজ। পসেসিভ এর পরে যদি কতগুলো ওয়ার্ড থাকে এরপরে যদি কোনো ফাইনিট ভার্ব থাকে তাহলে ওটাও নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে ফাইনিট ভার্ব থাকলে ওটা নাউন ফ্রেজ। আর্টিকেলের পরে কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, ওটা নাউন ফ্রেজ। কমপ্লিমেন্টের পরে কমপ্লিমেন্ট হিসেবে কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, ওটা নাউন ফ্রেজ। তার মানে আমরা এই 6টা জায়গায় নাউনকে খুঁজে পাবো। এখন দেখেন, এই জিনিসটা জানতে হলে আপনার কি কি জানতে হবে? ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া লাগবে, যেটা আমি 1 নাম্বার ক্লাসে পড়াইছি, ভার্ব বেসিক ক্লাসে। পসেসিভ, আর্টিকেল, ডিটারমিনার, এই 3টা সম্পর্কে আমরা আলোচনা করেছি 1 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায়। আবার কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি 1 নাম্বার অধ্যায়। তার মানে ওই বেসিকটা কোথায় কাজে লাগছে দেখছেন? এই 6টা পজিশনে আমাদের নাউন ফ্রেজ বলবে। চলেন এবার প্রশ্ন সলভ করি। নাউন ফ্রেজ খুব মনোযোগ দিয়ে দেখেন, কোশ্চেনটা সলভ করে আমরা কোশ্চেনটা সলভ করে দেখার চেষ্টা করব। কি প্রশ্ন করছে এটা? আচ্ছা, এটা একটু মনে হয় ভুল করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখার চেষ্টা করি, দেখি আনসার বুঝি কিনা। 10 নাম্বার কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দা মেন, আর একটু বড় করে দিই, তার মানে আপনার বুঝতে সুবিধা হবে। 10 নাম্বার কোশ্চেন, দা মেন সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব। দা মেন সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব। নাউন ফ্রেজ নির্ণয় করা আরেকটা একদম নিজ্ঞা টেকনিক দেবো ইনশাআল্লাহ এই আলোচনা করার পরে, ওটা আরো 30 সেকেন্ড লাগবে। দা মেন সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব। তে আমরা ভার্বের পরে, ওয়ান্টস ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। এবার আপনি দেখেন, সামথিং টু ইট। এখন সামথিং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড। আমাদের এই জায়গাটাই মূলত গঠনটা কি ছিল বলেন তো? আমাদের টু ইটটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ নন ফাইনিট ভার্ব, সামথিংটা হচ্ছে আলাদা ওয়ার্ড। তার মানে এখানে মূলত আমাদের কয়টা ওয়ার্ড আছে? একাধিক ওয়ার্ড আছে, কিন্তু কোনো ফাইনিট ভার্ব আছে না? কোনো ফাইনিট ভার্ব নেই। ভার্বের অবজেক্টের পরে ফাইনিট ভার্বের অবজেক্ট। এখন এই ভার্বটা ফাইনিট ভার্ব কিনা? এখন প্রশ্ন করেন যে মানে হোয়াট ডাজ দা মেন ওয়ান্ট? লুকটা কি চায়? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অথবা ইট দ্বারা রিপ্লেস করতে পারলে সেটাকে আমাদের কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। দা মেন ওয়ান্টস ইট, এই মানুষটা ইহা চায়। দা মেন ওয়ান্টস ইট, এই মানুষটা ইহা চায়, এইটি চায়। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায় না? ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের কি বসে? অবজেক্ট বসে। আর অবজেক্টের পজিশনে কয়েকটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই। এবার আপনিই বলেন এটা কি বলেন তো? নাউন ফ্রেজ। আবার দেখেন, আই সাবজেক্ট, লাইক হচ্ছে ফাইনিট ভার্ব। এইবার দেখেন, সিং একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, বাত একটা ওয়ার্ড। আচ্ছা, আই লাইক সিং ইন দ্য বাথ, আমি বাথরুমে গান গাইতে পছন্দ করি। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, আমি বাথরুমে গান গাইতে পছন্দ করি। এবার আপনি চিন্তা করেন, সাবজেক্ট কোনটা? আই। লাইক হচ্ছে ভার্ব। আই লাইক ইট ব্যবহার করে দেন, ইট। আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। যেহেতু ইট ব্যবহার করতে পারতেছেন, তার মানে লাইকটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কয়েকটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নাই, এটা কোনটা কি হবে বলেন তো? নাউন ফ্রেজ হবে। ভার্বের অবজেক্টের পজিশনে কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, ওটা কি বলেন তো? নাউন ফ্রেজ। এখন অপশনে দেখেন প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা ভুল আছে। এটা সঠিক হবে নাউন ফ্রেজ।
এটা ভুল লিখছে। সঠিক হবে কি বলেন তো? নাউন ফ্রেজ। সঠিক হবে কি বলেন তো? নাউন ফ্রেজ। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। 12 নম্বর কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। 11 নম্বরটা আপনাদের দিয়ে করাবো। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বলেন তো? এই যে ইজ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। ইজ হচ্ছে কি বলেন তো? এই সেন্টেন্সের সাবজেক্ট। আমি আরেকটু বড় করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আরেকটু বড় দেখে, হ্যাঁ, ইজ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এবার বলুন, ভার্বের পূর্বে, সরি, ইজ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। এবার প্রশ্ন হচ্ছে, সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে অথবা প্রনাউন বসে। এই জায়গার কোনো কোয়ালিফাইং ইন দা অ্যাডমিশন টেস্ট, এই জায়গার কোনোটা কি প্রনাউন আছে? না। তারপর বাকি থাকলো কে? নাউন। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। এবার দেখেন, কোয়ালিফাইং একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড। এই যে এখানে 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ডের কোনোটাই কি ফাইনিট ভার্ব আছে? না। ভার্বের সাবজেক্ট পজিশনে বসছে, ভার্বের সাবজেক্ট পজিশনে বসছে এবং কোনো ফাইনিট ভার্ব নাই। তার মানে ওটা কি? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আমরা কি শিখেছি? যেখানে নাউন বসবে ঠিক সেখানে নাউন ফ্রেজ বসবে। সুতরাং আমাদের এই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ না, নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। আমি আশা করি বোঝাতে পারলাম। একটু বলেন তো, এতটুকু এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে বলেন তো। বাকিগুলো একটু পরে ব্যাখ্যা করব। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নট? বুঝতে পারছেন? SM কোনা, তার হচ্ছে প্রতিমা, আজিজুল হক, আব্দুল সালাম, আরিফ, তন্ময়, রাকিব, ক্লিয়ার, আকলিমা, লিমা, ইয়েস, জুরিন ফারজানা পলি, ইয়েস, ফাতেহা আক্তার, ইয়েস, লাকি, ইয়েস, রিনা, ক্লিয়ার, ইয়েস, ওকে, আরফিনা, জাকিয়া, আরিফা। এ ছেলেরা কই? আফসানা মিমি, আফসানা মিমি শীত পাইছো কিনা বলেন? তুলি, ছেলেরা পিছে কমেন্ট করে না। অপু খান, আমি ভাবছিলাম অপু বিশ্বাস। রাসেল পাইছি, রাসেলকে পাইছি, ক্লিয়ার। তার মানে এতটুকু আমরা বুঝে গেছি। কঠিন লাগার কথা নাই, ইনশাল্লাহ কঠিন লাগার কথা নাই। আচ্ছা, এই 11 নাম্বারটা আপনার জন্য রাখছে, আপনি একটু নিজে মাথায় কাটাবেন। হাতে লেকচার শিট এখন সবার থাকার কথা। ক্লাসে বসলে এবং যখন আপনি আমার ক্লাস করতে বসবেন, যখন এই আমার কথা শুনবেন, তখন অবশ্যই যেন আপনার সামনে লেকচার শিট থাকে। এটা বাধ্যতামূলক, নাহলে আপনি কোর্স করে খুব বেশি লাভবান হতে পারবেন না। কিছু করার নেই। মানে আপনার সামনে যখন থাকবে তখন প্র্যাকটিস আপনি করবেন কোথা থেকে? হয় না। 2 নাম্বার দেখেন, পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করবো, আরো আলোচনা করবো নাউন ফ্রেজ আমরা বুঝি কিনা। খুব মনোযোগ দিয়ে দেখেন। 13 নাম্বার কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি। 13 নাম্বার কোশ্চেন। 13 নাম্বার হচ্ছে, বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। আমরা বলছিলাম ইজ সবসময় কোন ভার্ব হয়? ইজ কোন সময় কোন ভার্ব হয়? লিঙ্কিং ভার্ব হয়। এবং ইজ বি ভার্ব সবসময় কোন ভার্ব হয়? লিঙ্কিং ভার্ব হয়। বি ভার্বের পরে যা থাকে সবসময় কি হয়? কমপ্লিমেন্ট হয়। এখন কমপ্লিমেন্ট কেন আমরা আরো বোঝার চেষ্টা করি। বলছে বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স। বিপুল হচ্ছে বিদ্বান ব্যক্তি। বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স, বিপুল হচ্ছে বিদ্বান ব্যক্তি। আন্ডারলাইনটা মনে করেন এখান থেকে আছে, এই যে থেকে। এখন এ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি। আসলে বিদ্বান ব্যক্তি এবং বিপুল, বলেন তো আমরা কমপ্লিমেন্ট শিখাইছিলাম কিভাবে? ভার্বের পরের অংশ এবং ভার্বের অংশ, ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্বের অংশ যদি একই ব্যক্তিকে বোঝায়, একই বস্তুকে বোঝায়, তখন ভার্বের পরের অংশটাকে আমাদের কমপ্লিমেন্ট বলা হয় এবং এই ভার্বটাকে আমাদের লিঙ্কিং ভার্ব বলা হয়। আমরা বলেছিলাম ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ যদি একই ব্যক্তিকে বোঝায়, একই বস্তুকে বোঝায়, একই সত্তাকে বোঝায়, তাহলে আমাদের এই ভার্বের পরবর্তী অংশটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এবং ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং আমরা বলেছি কি কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ বসে। চলেন দেখি এখানে ফাইনিট ভার্ব আছে কিনা। খুব মনোযোগ দিয়ে দেখেন। বলছে এ আর্টিকেল মেন অফ লেটার্স, একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। চারটা ওয়ার্ডের ভিতরে ভাই কোনো ফাইনিট ভার্ব আছে? না, ফাইনিট ভার্ব নেই। তার মানে কি বলতো? ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। ঝামেলা শেষ। এই প্রশ্ন আবার কিভাবে করা যায় দেখেন। এবার বলছে ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স।
মেন অফ লেটার্স কি করে দেখেন, এই যে আর্টিকেল আছে, আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকবে, সেটা কি হয়, নাউন হয়। তা আর্টিকেলের পরে কয়েকটা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব হয় না, ফাইনাইট ভার্ব নেই, ওটাও কি নাউন ফ্রেজ। দেখেন মেন অফ লেটার্স, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না, ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব না থাকলে এটা কি, এটাও নাউন ফ্রেজ। এখানে এইখান থেকে একই সাথে দুইটা প্রশ্ন হতে পারে, কখনো এ কে আন্ডারলাইন করে দিবে অথবা কখনো এ ছাড়া কে আন্ডারলাইন করে দিবে, যেটা আনসার করবে একই আলাম। এখন এখান থেকে আবার কি করে প্রশ্ন হতে পারে, প্রশ্নকর্তা মনে করলো যে না এটা লিখবো না, এবার প্রশ্ন করলো যে এখানে অফ লেটার্স আসলে কোন না কোন ফ্রেজ, এবার কিন্তু ঝামেলা হয়ে গেছে, এবার আর নাউন ফ্রেজ না, এই ম্যানকে মডিফাই করার কারণে অফ লেটার্স হয়ে গেলে অ্যাজেটিভ ফ্রেজ। আমরা একটু পরেই অ্যাজেটিভ ফ্রেজ সম্পর্কে আলোচনা করব, খুবই সহজ ভাবে শেখাবো ইনশাল্লাহ, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, না হলে গার্লফ্রেন্ডে কল দিবেন। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দেখার চেষ্টা করবো। হি ইজ এন আই শুড টু বি, কিচ্ছু দরকার নেই, জাস্ট একটু দেখেন, এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা ওয়ার্ড আছে, যেহেতু দুইটা ওয়ার্ড আছে তার মানে এখানে কি নাউন থাকলো নাকি নাউন ফ্রেজ হয়ে গেল, শোনা নাউন ফ্রেজ হয়ে গেল। কেন, কারণ আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না তখন সেটা কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ নাই, নাউন ফ্রেজ। সঠিক আছে এটা, আমাকে বোঝাতে পারলাম। চলেন আবার একটু দেখার চেষ্টা করি। 15 নম্বর কোশ্চেন নাম্বার কত, 15, কোশ্চেন নাম্বার কত, 15। দেখেন আই হ্যাভ নো, এই যে নোটাকে এতবার পাইছি আমরা, নোটা কি ডিটারমিনার, নোটা কি ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে একাধিক ওয়ার্ড থাকবে যেমন যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ডিটারমিনারের পরে একাধিক ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তবে কোনো পরবর্তীতে কোনো নাউন থাকতে পারবে না। এখানে যদি কোনো নাউন থাকতো তাহলে আবার ঝামেলা হয়ে যেত, পরবর্তীতে কোনো নাউন থাকা যাবে না। এটা আমরা এরকম একটা এক্সাম্পল পাবো। দেখেন ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি নাউন হয়, এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, একটা কনজাংশন আছে। কনজাংশন থাকা না থাকা তো আমাদের ফ্যাক্টর নয়, আমাদের হচ্ছে না মানে ফাইনাইট ভার্ব আছে কিনা। তো ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, আর তিনটা ওয়ার্ড আছে যেখানে ফাইনাইট ভার্ব নাই, সুতরাং আলটিমেটলি কি বলেন তো, নাউন ফ্রেজ। আমি ক্লজটাকে একসাথে করে ফেলছি, আগামী ক্লাসে ক্লজ করাবো, কেমন? আচ্ছা এবার আপনি আবার দেখেন আগের কোশ্চেনটাই সেম কোশ্চেন। দেয়ার ইজ নো, এই যে নো আছে, নো এর পরে হার্ড এন্ড ফাস্ট রুল, এই যে দেখেন রুল নাউন আছে, তখন আপনার এই যে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো, দুইটা ওয়ার্ড আছে, দুইটা থাকলে প্রথমটা নাউন, দ্বিতীয়টা কি বলেন তো, অ্যাজেটিভ। তো সুতরাং এটা অ্যাজেটিভ ফ্রেজ। সুতরাং ডিটারমিনার দেখেই নাউন ফ্রেজ আনসার করা যাবে না, ওটা আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে এরপরে কোনো কিছু আছে কিনা। ডিটারমিনারের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে, এর পরবর্তী যদি নাউন থাকে তখন এই একাধিক ওয়ার্ডটা অ্যাজেটিভ ফ্রেজ হবে, আর যদি কিছু না থাকে তাহলে ডিরেক্ট নাউন হয়ে যাবে। যখন ডিটারমিনার থাকবে তখন আমরা পেড এবং পিএপিসি সূত্র অ্যাপ্লাই করব। পেড এবং পিএপিসি সূত্র অনুসারে কি বলছিলাম, ডিটারমিনার এবং এই যে আমাদের পেড এবং পিএপিসির মাঝখানে ওয়ার্ড আছে কয়টা, দুইটা, এটা 1 এটা 2, তাহলে আমাদের একটা মানটা নাউন, দুইটা মানটা কি বলেন তো, অ্যাজেটিভ। আমি আশা করি বোঝাতে পারলাম, এটা আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। আপাতত নাউন ফ্রেজটা কি কমপ্লিট হয়েছে নাকি, এনসি লেখেন, এনসি মানে নাউন, এনপি লেখেন, এনপি মানে এন নাউন, আর পি মানে ফ্রেজ, অথবা এনসি লেখেন, নাউন ফ্রেজ ক্লিয়ার, শুধু এনসি লেখেন। নাউন ফ্রেজ আমি আবার বলছি, আপনারা একটু এনসি লিখতে থাকেন। নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ড, ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এটা আমরা আলোচনা করলাম। নাউন ফ্রেজ বসবে মূলত কয়টা জায়গায় বলেন তো, মূলত আরো বেশি জায়গায় বসে, আমি বলিনি, এই 6টা জায়গায় শিখলে এনাফ। নাউন ফ্রেজ গুলো তো 6টা জায়গায় বসে, একটা জায়গায় কি বলেন তো, ভার্বের সাবজেক্ট হিসেবে, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, আর্টিকেলের পরে, প্রিপোজিশনের পরে, পসেসিভের পরে, মানে আমাদের লিঙ্ক কি বলে, কমপ্লিমেন্ট হিসেবে। মুর্দা কথা যেটা, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। আচ্ছা এর পরবর্তীতে ওই যে বলছিলাম ফ্রেজ পড়ানোর পর একটা একটা নিগার টেকনিক লিখে দিব, নাউন ফ্রেজ। এখানে লিখবেন কি জানেন, লিখবেন আন্ডারলাইন করা অংশকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়, তবে তা নাউন ফ্রেজ।
ব্র্যাকেটে লিখে দিবেন 90 থেকে 95% জায়গায় এই সূত্র অ্যাপ্লাই করা যায়, অনেক জায়গায় আছে অ্যাপ্লাই করা যাবে না। আন্ডারলাইন করা অংশকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তখন সেটা নাউন ফ্রেজ হয়। সুব্রত মিত্রা, এনপিসি, এনপিসি মানে একজন লিখছেন, আপনি পুরা ভুয়া মানে কি? এত সহজে বুঝবো ভাবিনি, আলহামদুলিল্লাহ। এই সুব্রত মিত্রা উত্তর করেন আপনার এসএমএস এর উত্তরে। এনপিসি একজন লিখছে, আপনি লিখছেন পুরা ভুয়া। মানে হোয়াট ডাজ মেন ইট? যতটা কঠিন ভাবছিলেন এতটা কঠিন কিনা বলেন? সুব্রত মিত্রা, কোথায় করা যাবে না এটা আমরা অ্যাজেটিভ ফ্রেজে করব। এই কোথায় করা যাবে না, এই কোথায় করা যাবে না এটা আমরা যখন অ্যাজেটিভ ফ্রেজ পড়বো তখন করবো ভাই। হ্যাঁ, সুব্রত মিত্রা, এই সুব্রত মিত্রা আপনার আনসার চাচ্ছি আমি। ক্লিয়ার ভাই? আগে কোনোদিনও বুঝিনি, বাট অনেক সহজ লাগলো, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতে হবে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, নাউন ফ্রেজ ক্লিয়ার। এই কয়টা নিয়ম মনে না থাকলে পড়াশোনা বাদ দেন, পড়াশোনা করার দরকার নেই। এতটুকু নিয়ম মনে না থাকলে পড়াশোনা বাদ দেন, পড়াশোনা আপনার জন্য না। বাস্তবিক করতে কষ্ট পায় না, এটা হচ্ছে বাস্তবিক আলাপ। এটা নাউন ফ্রেজের জন্য 6টা নিয়ম, এবং 6টা নিয়মের একটা নিয়ম আমি নতুন করে পড়াইনি, কারণ প্রত্যেকটা নিয়ম নাউন অধ্যায়ে পড়াই আসছি। প্রত্যেকটা নিয়ম আমি নাউন অধ্যায়ে পড়াই আসছি, নতুন কিছু পড়াইনি, একটা ওয়ার্ডও পড়াইনি। আমি আপনাকে নতুন নাউন অধ্যায়টা এই কারণে আগে পড়াইছি যেন আপনার মানে দুইটা লিঙ্ক করতে পারেন। যে রেগুলার ক্লাস না করতে পারলে কখনো কোনোদিনও বুঝতে পারবেন না। সুব্রত মিত্রা কল দিবেন ক্লাসের পরে আমাকে। আচ্ছা, নাউন ফ্রেজটা যত সহজ না, অ্যাজেটিভ ফ্রেজ একটা কথা দিয়ে পড়াবো আমি আপনাকে। পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাজেটিভ ফ্রেজ থেকে আপনি বুঝতে পারবেন। খাতায় শুধু লেখেন অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ, খাতা লিখবেন অ্যাজেটিভ ফ্রেজ, ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ লিখবেন। যেখানে যেখানে, এটা হচ্ছে মূল কথা, এখানে প্রত্যেকটাই থাকবে। যেখানে যেখানে অ্যাজেটিভ বসবে ঠিক সেখানে 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 ADJECTIV অ্যাজেটিভ ফ্রেজ বসবে। যেখানে যেখানে অ্যাজেটিভ বসবে ঠিক আমরা যে কয়টা ফ্রেজ পড়বো, হ্যাঁ, প্রত্যেকটা ফ্রেজেই কথাটা থাকবে। মূলত এই যে লিঙ্ক আপ করার বিষয়টা, এটা যদি আপনি করতে পারেন তখন আপনার ইংরেজি পড়া হয়ে যায় আপনার একদম হাতের মুঠোয়। একজন বলছেন যে এত নিয়ম কেমনে মনে থাকবে? আমার মনে হয় না আমি এত নিয়ম পড়াচ্ছি। মার্কেটে বইয়ে একটা বইয়ের নাম বলবো না আমি, একটা বই মার্কেটে সবাই কিনে, কারণ প্রতিদ্বন্দ্বীদের মানে আরেকজন যে লিখবে এইরকম লেখক এখনো নেই। একটা বই সবাই পড়ে মার্কেটে। যেই বইটা যদি কোনো স্টুডেন্টকে আমি বলি আজ থেকে 3 বছর সময় দিব আমি, 3 বছর পড়ার পরে ওই বই সম্পর্কে ওই বই শেষ করতে পারবে না। অথচ যে প্রাইমারি পরীক্ষার্থী সেও কিনে, যে বিসিএস পরীক্ষার্থী সেও কিনে, যে ব্যাংকের পরীক্ষার্থী সেও কিনে, আলটিমেটলি কোনো লাভ হয় না। সেই হাইপ তোলা বই মার্কেটে। আমি কি বোঝাতে পারলাম? যতটুকু আপনার লাগবে তার থেকে 1 ফুটা বেশি আমি পড়াচ্ছি না আপনাকে, এটা শুট থাকেন।
কোনো বইয়ের নাম মেনশন করবেন না, আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না, ঠিক আছে? কোনো বইয়ের নাম মেনশন করা যাবে না। বললাম তো, মানে পৃথিবীর সেরা, মোটামুটি সেরা বই দাবি করা হয়, কিন্তু কোন স্টুডেন্টকে যদি দেওয়া হয় যে এখন দেওয়া হলো না, কোনো বইয়ের নাম লেখা যাবে না প্লিজ। আমি কারো ক্রিটিসিজম করছি না, আমি শুধু বলছি ওই যে একজন বলছে যে এত নিয়ম কেমনে মনে থাকবে। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইছিলাম, হ্যাঁ আপনার সাবজেক্ট বা পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াইছি না আমি? পজিশন অফ পার্টস অফ স্পিচ যে কোনো বই, মানে যাদের কাছে আছে ওইটা, বইটা জাস্ট একবার পড়িয়ে দেখেন, আমার ক্লাস করিয়েন আর ওই বই পড়িয়েন, অথবা যে কোনো একটা বই পড়েন। যে কোনো বই থেকে কম দিয়ে কম নিয়ম আমার কারণ পড়ে। আমি এত জিনিস একসাথে অ্যাকুমুলেট করি সাজায়, যেটা আমি আমার বইয়ে দিব। সুতরাং সবচেয়ে বেস্ট ওয়েতে এবং সবচেয়ে কম নিয়মে আমি আপনাকে পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, অ্যাজেটিভ ফ্রেজ পড়বো, যেখানে যেখানে অ্যাজেটিভ বসবে ঠিক সেখানে সেখানে অ্যাজেটিভ ফ্রেজ বসবে, মূল ঝামেলা শেষ। অ্যাজেটিভ কোথায় বসে? নাউনকে মডিফাই করে সাধারণত। অ্যাজেটিভ কাকে মডিফাই করে? নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, তাই তো? আচ্ছা, এবার সহজভাবে লিখি, লিখবেন কি জানেন? নাউন এর পরে লিখবেন, নাউনের পরে লিখবেন, দ্রুত লিখেন, কথা বলেন না। নাউন এর পরে ফ্রেজ থাকলেই তা অ্যাজেটিভ ফ্রেজ। PHRASE, নাউনের পরে ফ্রেজ থাকলে অ্যাজেটিভ ফ্রেজ, ঝামেলা শেষ। নাউনের পরে অ্যাজেটিভ থাকলে এটা প্রায় 90% জায়গায় কভার হয়ে যায়। তো সুতরাং আমার 100% দরকার নেই, 90% দিলে হবে। নাউনের পরে ফ্রেজ, কোনো ফ্রেজ থাকলে সেটা অ্যাজেটিভ ফ্রেজ হয়ে যায়। তবে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, নাউনের পরে যে ফ্রেজটা থাকে এই ফ্রেজটা গঠন হয় দুই ভাবে। হয় শুরু হয় প্রেপোজিশন দিয়ে, অথবা শুরু হয় পার্টিসিপল দিয়ে। জাস্ট এই একটা তথ্য মনে রাখেন, কোনো একটা নাউন থাকবে, নাউনের পরে কয়েকটা ওয়ার্ড থাকবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কোনো একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডের পরে কয়েকটা শব্দ থাকবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ওটাই কি বলেন তো? অ্যাজেটিভ ফ্রেজ। তবে নাউনের পরে যে ফ্রেজটা থাকবে এই ফ্রেজটা গঠন হবে কি দিয়ে বলেন তো? হয় প্রিপোজিশন দিয়ে নাকি পার্টিসিপল দিয়ে। সাধারণত হয় প্রিপোজিশন দিয়ে, না হলে কি বলেন তো পার্টিসিপল দিয়ে। ওটা কি অ্যাজেটিভ ফ্রেজ হবে? দেখেন এবার বিগত বছর প্রশ্ন করি, অ্যাজেটিভ ফ্রেজ, তাই তো? কথা বলেন না, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন। এটা আমরা আলোচনা করলাম, 1 নাম্বার কোশ্চেনটা আমরা আলোচনা করেছি ওই যে ডিটারমিনান্ট নিয়ে। 1 নাম্বার কোশ্চেনটা আমরা আলোচনা করেছি ডিটারমিনান্ট, প্যাড এবং PABC নিয়ে। 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। 2 নাম্বার তো কোশ্চেনই নাই দেখা যায় এখানে, 3 নাম্বার দেখার চেষ্টা করবো। 3 নাম্বার জি চলেন, বলছে কি দেখেন। 3 নাম্বার কোশ্চেন, ম্যানটা কি নাউন না? দেখেন মনোযোগ দেন, একটা কোশ্চেন যদি মনে রাখবেন, হাজার হাজার কোশ্চেন মুখস্থ করার চেয়ে একটা কোশ্চেন যদি বুঝতে পারেন এনাফ, ওই টপিক সম্পর্কে এনাফ। একটা কোশ্চেন যদি বুঝতে পারেন তাহলে ওই কোশ্চেনটা এনাফ। খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, একটা মনোযোগ দেন। হ্যাঁ, আমার এখানে প্রচুর জ্বর বৃষ্টি শুরু হয়েছে ভাই, কিন্তু আমি একটু শেষ করি। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন কি বলছে। ম্যানটা নাউন না? দেখেন 1 2 3টা ওয়ার্ড আছে, 1 2 3টা ওয়ার্ড। আমি বলছি নাউনের পরে কতগুলো ওয়ার্ড থাকবে, ফ্রেজ থাকবে। নাউনের পরে কতগুলো ফ্রেজ থাকবে, কতগুলো ওয়ার্ড থাকবে, একটা ফ্রেজ থাকবে, ওটা অ্যাজেটিভ ফ্রেজ। এবার কি দিয়ে শুরু হবে? হয় প্রিপোজিশন দিয়ে, নাহলে পার্টিসিপল দিয়ে। এই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, দেখেন কতগুলো ওয়ার্ড, কার পরে আছে? নাউনের পরে। সুতরাং এটার নাম কি? কোনো আলোচনা নাই, ডাইরেক্ট অ্যাজেটিভ ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, ডাইরেক্ট অ্যাজেটিভ ফ্রেজ। ঝামেলা শেষ। তার আনসার কোনটা বলতে? অ্যাজেটিভ ফ্রেজ। পরবর্তী আরেকটা কোশ্চেন দেখেন,
বিগত সব প্রশ্ন সেই একটা টেকনিকে সলভ করতে পারবেন, এবং সামনে যত আসবে ইনশাল্লাহ। দেখেন এ উইমেন, একটা উইমেন নাউন না, এ প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড আছে। এখানে 6টা ওয়ার্ড আছে কিন্তু কোনো ফাইনিট ভার্ব নেই, তার মানে এটা কি? 6টা ওয়ার্ড আছে কিন্তু কোনো কি নেই, ফাইনিট ভার্ব নেই, তার মানে আমাদের এটা ফ্রিজ। কোন ফ্রিজ হবে? যেহেতু নাউনের পরে আছে তার মানে অ্যাজেটিভ ফ্রিজ হবে। জামালা শেষ, বারবার ফ্রিজ অ্যাজেটিভ ফ্রিজ, সঠিক অ্যান্সার কোনটা? অ্যাজেটিভ ফ্রিজ। আচ্ছা, এরপরে আমরা আরো কোশ্চেন দেখার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে দেখেন। বললাম তো আপনি জাস্ট আপনি যতটা সহজ ভাবছেন তার থেকে সহজ করে আমি করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এ থিং অফ বিউটি, দেখেন এ থিংটা কি? নাউন না? দেখেন অফ বিউটিটা কি বলেন তো? নাউনের পরে যদি আমাদের ফ্রেজ থাকে সেটা কি? অ্যাজেটিভ ফ্রেজ। আমি আশা করি বুঝতে পারলাম। এখানে কি করছে? দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ নাউন ফ্রেজ, কিন্তু এটা করে লাইন লেখছে না, 3 নাম্বার এবং 2 নাম্বার অপশনে লেখে নেই। অ্যাজেটিভ ফ্রেজ কি বুঝতে পারছেন কিনা বলেন? এবার বিগত যত প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। শুধু নাউনের পরে কয়েকটা ওয়ার্ড থাকবে, ফাইনিট ভার্ব থাকবে না। নাউনের পরে কয়েকটা ওয়ার্ড থাকবে, ফাইনিট ভার্ব থাকবে না, এবং প্রেপোজিশন অথবা পার্টিসিপল দিয়ে শুরু হবে। বুঝতে পারলাম কিনা? ইয়েস অর নট বলেন, একদম বুঝতে পারলেন কিনা বলেন দ্রুত। খুব সহজ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি অল্প রুলসের মধ্যে খুব ভালোভাবে প্রদান। শুনেন, আমি যতটুকু লাগবে পরীক্ষার জন্য এতটুকু পড়াই, যতটুকু লাগবে এতটুকু পড়াই। আমি যা পড়াই না, মনে রাখবেন, এটা পরীক্ষার জন্য দরকার না। আমি যা পড়াই না তা পরীক্ষার জন্য দরকার না, এটা শিওর মনে থাকবেন, শিওর থাকবেন। যেটা আমি পড়াই না এটা পরীক্ষা আসবে না। আচ্ছা, ফুল কেয়ার, পানির মতো ক্লিয়ার। ওকে, আজকে আমার 10টা বেজে গেছে, কেমন? আজকে আর না দিই, কঠিন টপিক তো, কিন্তু আপনার কাছে খুব সহজ লাগছে, তারপরে এটা কঠিন টপিক। আপনার কাছে খুব সহজ লাগলো, এটা কঠিন টপিক। আমরা আগামী ক্লাসে বাকিটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে শুরু করে আমরা বাকি প্রিপোজিশনাল ফ্রেজ আর যে কটা ফ্রেজ শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।